নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2025 সকলকে স্বাগত জানাই। আমি চৈতালি ভদ্র, সহশিক্ষিকা, বাংলা ভাষা ও সাহিত্য, বহুমুখী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়, আলিপুর। আজ আমি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে জয় গোস্বামী বিরচিত নুন কবিতাটি পড়াবো। বাংলা বিষয়ে অন্তর্গত এই নুন কবিতাটি। প্রথমে আমি তাই আমার সমস্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। কবিতায় যাওয়ার আগে আমরা একটু কবির আঙ্গিক সম্পর্কে ধারণা করে নিই। কবিতা নুন, জয় গোস্বামী। দেখো, কবি জয় গোস্বামীর ছবি এটি। কবি পরিচিতি: জন্ম 1954, 10ই নভেম্বর। রানাঘাটের জয় নামে তিনি সমধিক পরিচিত। কেন? কারণ কবির জন্ম রানাঘাটে। পিতার নাম মধুসূদন গোস্বামী, মাতার নাম সবিতা গোস্বামী। জয় গোস্বামী কবিতার জন্য নিবেদিত প্রাণ মানুষ। যেমন রবীন্দ্রনাথ বলেছিলেন যে সবার উপরে আমি কবি, তারপর আমি অন্য কিছু। জয়ের কণ্ঠেও সেই একই কথা ধ্বনিত হয়েছে, সবার উপরে তিনি কবি, তারপর অন্য কিছু। তার বিশিষ্ট কাব্যগ্রন্থগুলো একটু জেনে নি। ঘুমিয়েছ ঝাউপাতা, ভুতুম ভগবান, পাগলি তোমার সঙ্গে, পাতার পোশাক, বিষাদ, সূর্য পোড়া ছাই ইত্যাদি। আরও অনেক আছে, আমি কয়েকটির নাম এখানে তুলেছি। কাব্য উপন্যাস: যারা বৃষ্টিতে ভিজেছিল, কাব্যনাট্য যেখানে বিচ্ছেদ, উপন্যাস মনোরমা, সেই সব শেয়ালেরা, সাজবাতির রূপকথা প্রভৃতি। কবি ধর্ম: এই কবি ধর্মটা আমি যখন আবার কবিতাটার নিবিড় পাঠে যাব তখন তোমাদের আরেকবার বলবো। সামাজিক অসঙ্গতি, শোষণ, অত্যাচার, বঞ্চনার, বেদনার কথা কবির কাব্যে বিধৃত হয়েছে। অনুকবিতার সাবলীল চর্চা, খুব সহজভাবে তিনি অনুকবিতার মধ্যে, অনুকবিতা মানে পরিসরে ছোট যে কবিতাগুলি যার গতি একমুখীন, তার মধ্যে তুলে এনেছেন মানুষের জীবনচর্যা, অভ্রান্ত শব্দের কৌশলী প্রয়োগ, সহজ সরল ছন্দ আর চিত্রের বাস্তবায়ন। প্রত্যেকটা ছবি বাস্তব থেকে নেওয়া। কারণ মনে রাখবে যে সাহিত্য কোনো জীবন বিবিক্ত ঘটনা নয়, জীবনের মূলীভূত সত্য, তাই চিত্রের বাস্তবায়ন থাকতেই হবে। তার প্রচুর পুরস্কার পেয়েছেন তিনি। দুবার আনন্দ পুরস্কার, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার, সাহিত্য অকাদেমি পুরস্কার আর পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত বঙ্গবিভূষণ পুরস্কার। কবিতার কায়া: আমাদের যেমন শরীর থাকে, কবিতারও তেমন কায়া থাকে। মূল গ্রন্থ কি? ভুতুম ভগবান। কবিতাটি ভুতুম ভগবান গ্রন্থ থেকে নেওয়া হয়েছে নুন কবিতা। প্রসঙ্গ: অস্থির সময়, অভাব, দারিদ্র্য মানুষের নিত্যসঙ্গী, নিম্নবিত্ত মানুষের বেঁচে থাকার অক্লান্ত লড়াই, বাপ বেটা দুভাই, স্বল্পে খুশি, অল্প আয়ে আত্মহারা, শক পুরাণের প্রয়াস আর মাদকের আসক্তি, তারই মাঝে লড়াইয়ে জেতার আকুতি। এবার আমরা কবিতাটির প্রতিটি চরণ পাঠ করব। জয় গোস্বামী নুন। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। তাহলে কবি এখানে শুরুই করছেন যে আমরা তো অল্পে খুশি, তার মানে অনেক চাহিদা এদের নেই, খুব সামান্য। মানুষের জৈবিক চাহিদার প্রথমটা হলো খাদ্য, তারপরে বস্ত্র, তারপরে বাসস্থান। এরা সেই অল্পতেই খুশি, খাদ্য আর বস্ত্রটুকুর সংস্থান হলেই খুশি, এবং এরা মেনে নিয়েছে তাদের জীবনের এই ছন্দকে। তাই কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। খুব সাধারণ, সামান্য এদের চাওয়া। তাই দেখো শুরুতেই নুন। আমাদের একটা প্রবাদ আছে, নুন আনতে পান্তা ফুরোয়। যাদের নুন আনতে পান্তা ফুরোয় তারা জানে তাদের অনেক বেশি চাওয়া চাইতে নেই বা চাইতে মানা।
চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। তাদের দিন দেখো শব্দটা অসুখে আর ধার দেনাতে। আমাদের দর্শনে চার্বাক বলেছেন ঋণ করে ঘি খাও। এরা কিন্তু ঋণ করে ঘি খাওয়ার জন্যে না। আমি বলেছিলাম যে কবির অভ্রান্ত শব্দের প্রয়োগ, কৌশলী প্রয়োগ, তাই কবি খুব সচেতনভাবে ধার কথাটা ব্যবহার করেছেন। জীবন চালানোর জন্যে তারা চেয়ে চিনতে নেয় লোকের কাছ থেকে, তাই ঋণ না। কারণ ঋণ শব্দটির মধ্যে একটা উত্তমর্ণ অধমর্ণ এই ব্যাপারটা থাকে। ধার যেন হাত পেতে চেয়ে চিনতে নেওয়া, তাই ধার দেনাতেই চলে যায়। অসুখে, শারীরিক অসুখ, আবার হচ্ছে তারা তো সুখে থাকতে পারে না, তাই অসুখ। এখানে অসুখ শব্দটা মানে দ্ব্যর্থবোধক অর্থে ব্যবহৃত হয়েছে। রাত্রিরে দুভাই মিলে টান্দি গঞ্জিকাতে। এখানে প্রশ্ন হতে পারে তোমাদের যে তাহলে গঞ্জিকা শব্দটা কেন ব্যবহার করা হলো? গঞ্জিকা শব্দ তো গাঁজাই ব্যবহার করা যেত, ঠিক কথা। গঞ্জিকা শব্দের অর্থ গাঁজা, কিন্তু গাঁজা বা গঞ্জিকা সেবন করলে বলে একটা অপার্থিব আনন্দ লাভ করা যায়। এবার অপার্থিব আনন্দ বলেই শব্দটা গঞ্জিকা, তৎসম শব্দটি এখানে কবি ব্যবহার করেছেন। কবি খুব সচেতনভাবে শব্দগুলো চয়ন করেছেন। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। এদের তো খুব স্বাভাবিক, সব দিন এদের রুটি রুজির ব্যবস্থা থাকে না, থাকলেও সামান্য নুন ভাত বাজারের প্রয়োজন পড়ে না। এরা আমাদের মতো ডাল ভাত মাছের ঝোল খেয়ে কাজে বেরোয় না, তাই বলছে সব দিন বাজার হয় না। কিন্তু যেদিন হয় তাদেরও তো সকাল্লাদ আছে, তখন সেই আবেগ তারা নিয়ন্ত্রণ করতে পারে না, বা বলা ভালো যে আবেগ তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় না, মাত্রা ছাড়া বাজার তারা করে ফেলে। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। কেন গোলাপ চারা? কারণ এই গোলাপ চারার মধ্যে একটা শিল্পিত সংহত রূপের প্রকাশ আছে। মানুষ যতই দরিদ্র হোক, মানুষ যতই না খেতে পাক, মানুষের মধ্যে মানবতা, মানুষের মধ্যে সৌন্দর্য বোধ এবং তার মনের সুকুমার বৃত্তি, এ তো কখনো নষ্ট হয়ে যেতে পারে না। তাই যখন সে সুযোগ পায় একটা গোলাপ চারা কেনে। সে জানে না যে ওই গোলাপ চারাটা সে মানে কোথায় পুঁতবে, কি করবে। এবং দেখো কবিও বলেছেন যদি একটি পয়সা পাও তবে খাদ্য কিনিও ক্ষুধার লাগি, যদি দুইটি পয়সা পাও তবে ফুল কিনে নিও হে অনুরাগী। এবং এই কথাটা মনে রাখবে যে প্রয়োজনের চেয়ে বাজে খরচে মানুষকে চেনা যায় বেশি। কেন বলো তো? কারণ আমরা যখন প্রয়োজনের বাইরে কিছু কিনি, কেউ শাড়ি কিনি, কেউ গয়না কিনি, কেউ বই কিনি, কেউ মোবাইল কিনি, কেউ কম্পিউটার কিনি, তাহলে ওইটা আমাদের ভালো লাগা, ওইখানেতেই আমরা সবচেয়ে বেশি খুশি, ওইখানেতেই আমার স্বপ্নগুলো উড়ান দেয়। তার জন্যে সেই খরচেই মানুষকে চেনা যায়। হতে পারে এদের দৈনন্দিন রুটি রুজির সমস্যা, তবু হাতে একটু পয়সা এলে তারা গোলাপ চারা কিনে আনে। কিন্তু পুঁতব কোথায়? ফুল কি হবেই তাতে? তাদেরও মনে হয় যে কোথায় পুঁতবে, কারণ তারা তো অট্টালিকা বা প্রাসাদে থাকে না, তারা গা ঘেঁষাঘেঁষি করে থাকে এক চিলতে ঘরে। জ্যোতিরিন্দ্রনাথ নন্দী সাহিত্যিক খুব সুন্দর বলেছেন, তাই 12 ঘর এক উঠোনের বাসিন্দা এরা। হ্যাঁ, তা সেই এক উঠোনে কোথায় তারা পুঁতবে? সেখানে তো আরো ভাগিদার রয়েছে। এবং তারপরেই প্রশ্ন, ফুল কি হবেই তাতে? তার মানে কবি বোঝাতে চাইছেন যে সত্যি কি তাদের জীবনে সুদিন আসবে? সে অনেক পরের কথা, টান দিই গঞ্জিকাতে। রবীন্দ্রনাথ বলেছেন রাত্রে যদি সূর্য শোকে ঝরে অশ্রুধারা, সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা। তাই অতীত চারণা না, ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবনা না, বর্তমানকে শক্ত ভিতের উপর দাঁড় করাও। এরা হয়তো শক্ত ভিতের উপর দাঁড় করাতে পারে না, কিন্তু অনেক পরের কথা নিয়ে মাথাও ঘামায় না, কারণ তাদের লড়াইটা বেঁচে থাকার লড়াই। যেটা কবি জীবনানন্দ বললেন, অমল বিমল কমল এবং ইন্দ্রজিতের দল
ছেঁড়া চটি পায়ে বাজারের পোকা কাটা জিনিসের কেনাকাটা করে। তাহলে যারা এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, অনেক পরের স্বপ্ন তারা মালার মতো গাঁথতে পারে না, তাই অনেক পরের কথা ভাবে না। তাই তারা তাদের ক্লান্তি, দুঃখ, কষ্টকে ভোলার জন্য সেই গঞ্জিকাতে টান দেয় তারা। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। তারা তো বেশি কিছু চায়নি, তারা তো মেনেই নিয়েছে। আমি প্রথমেই বলেছিলাম এই জীবনটাকে তারা মেনে নিয়েছে। এবং দেখো দুটো শব্দের প্রয়োগ দেখো জয় গোস্বামীর, কষ্ট করে তার আগে হেসে খেলে। যখন আমরা কষ্ট করে থাকি, আমাদের মতো মানুষরা যারা উচ্চবিত্ত বা মধ্যবিত্ত, তারা হেসে খেলে থাকতে পারে না, কিন্তু এরা কষ্টকেই সঙ্গী করেছে, তাই হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। তারা জানে এভাবেই তাদের চলতে হবে। তাদের জন্যে থালা ভর্তি গরম ভাত, ভাতে দুধের স্বর কেউ তুলে দেবে না। ফলে কষ্টকে তারা জয় করতে শিখে গেছে। সেই অর্থে যদি বলো, এই শ্রমজীবী নিম্নবিত্ত মানুষরা আসলে আমাদের থেকে এগিয়ে আছে মননের শক্তিতে। হ্যাঁ, তাই হেসে খেলে দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফেরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। এবার মাঝে মাঝে তাদের দিন চলেও না। সারাদিন হাক্লান্ত পরিশ্রমের পর হয়তো তারা রুটি রুজির সংস্থা করতে পারেনি। অনেক রাতে বাড়ি ফিরে দেখে একটু নুন ঠান্ডা ভাতে সেটুকুও নেই। কবি শঙ্খ ঘোষ তাই বলেছেন, নিত্য ফুরোয় যাদের সাধার লাদের শেষ তলানিটুকু, চিরটাকাল থাকবে তারা পায়ের তলার কুকুর, সেটা হয় না বাবা। তা এখানেও তাই, চিরকাল তো মেনে নেবে না। তার জন্যে তারা রেগে গেল, তারা চিৎকার করলো, কিন্তু রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। কখনো রাগ তার মাথায় চড়ে না সে রাগের মাথায় চড়ে, তারা বুঝতেই পারে না। কারণ যখন মানুষের প্রধান যে চাহিদা খাদ্য সেটুকুও থাকে না, তখন তো অত পরিশীলিত কথা, অত পরিশীলিত মেজাজ আমরা আশা করতে পারি না। কিন্তু তারপরেও কবি বলছেন যে করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, তারা তো সামান্য লোক, তাই তাদের রাগের কেউ ধার ধারে না, হয়তো তাদের পাত্তাই দেয় না, পথের এক ধারে তারা পড়ে থাকে। কিন্তু তবু তাদের দাবি আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এখানে শব্দের প্রয়োগ খেয়াল করো। প্রথমে কবি বলেছেন নুন, বারবার তিনি বলেছেন নুন, শেষে গিয়ে বললেন লবণ। এই দাবি তাদের সমাজের কাছে, এই দাবি তাদের উচ্চবিত্ত মানুষের কাছে, এই দাবি তাদের কাছে যাদের দ্বারা তারা শোষিত, নিপীড়িত, বঞ্চিত। তাই তাদের কাছে যখন দাবি জানায়, তখন নুনের বদলে তারা শুদ্ধ ভাষায় লবণের দাবি জানায়। তাহলে এই যে শব্দের অভ্রান্ত কৌশলী প্রয়োগ, এবং আমি বলেছিলাম বঞ্চিত মানুষের জীবনের কথা, যারা শুধু দিয়েই গেল, যারা পেল না কিছু, যারা সভ্যতার পিলসুচ, সভ্যতাকে ধরে রেখেছে অথচ প্রদীপের আলোটুকু তাদের পৌঁছায় না, তাদের কথাই জয় গোস্বামী এই কবিতার প্রত্যেক ছত্রে পরতে পরতে তুলে ধরেছেন। মানুষের প্রতিদিনের বাঁচার লড়াই, সংগ্রামের লড়াই, একটু একটু করে নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই, এখানে জয় গোস্বামী তাকেই বাস্তবায়িত করেছেন। এবং এরা জানে যে এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াইয়ে বাঁচতে হবে। এবং দেখো কি বাস্তব চিত্রায়ন, যেন আমাদের চোখের সামনে সেই নিম্নবিত্ত শ্রমজীবী মানুষদের লড়াইয়ের ছবি আমরা দেখতে পেলাম। কবি লিখলেন চিত্রপট, আর আমাদের চিত্তপটে ধরা দিল সেই শ্রমজীবী মানুষদের সংগ্রাম, যারা লড়াই করেই এগিয়ে যাচ্ছে, যারা কোথাও হেরে যায় না, কোনোদিন পিছিয়ে যায় না, লড়াইয়ের জীবনেই তারা হেসে খেলে কষ্ট করে দিন গুজরান করে। এই হচ্ছে কবিতাটির বিষয়বস্তু। ঠিক আছে, আশা করি বিষয়বস্তুটি তোমরা বুঝতে পেরেছ। কবিতাটি আরো যত পাঠ করবে, তত তোমরা আরো ভালো করে অনুধাবন করতে পারবে।
আমরা পরেরটায় যাই। এর সারসংক্ষেপকে আমরা একটু দেখে নিই এক ঝলক। যে সাধারণ নিম্নবিত্ত সম্প্রদায় অল্পেই খুশি, সেটাই কবি বলেছেন। অনেক না পাওয়ার বেদনা থাকলেও অল্প প্রাপ্তিতেই তাদের সন্তুষ্টি, তাদের দাবি সামান্য নুন ভাতের। অভাব নিত্য সঙ্গী, তবু মনের মধ্যে জমে থাকা ইচ্ছারা কখনো ডানা মেলে আকাশের বুকে উঠতে চায়, কিন্তু পারে না। ওই যে গোলাপ চারার প্রসঙ্গ আনলেন, তারপরের প্রসঙ্গই আনলেন যে কিন্তু পুঁতবে কোথায়, ফুল কি হবেই তাতে। তবু স্বল্প রোজগারে তারা তাদের ইচ্ছাগুলোর স্বপ্ন উড়ান দিতে চায়। তাই যেদিন তারা বাজার করে সেদিন মাত্রা ছাড়া বাজার করে। হ্যাঁ, তাদের মনও স্বপ্নের সঙ্গী হতে চায়, চায় বই কি। তাদের দাবি সামান্যই, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এইটুকু পেলেই তারা কিন্তু আর কিচ্ছু চায় না। এই দাবিটুকুই তাদের সমাজের কাছে তারা তুলে ধরেছে, তার বেশি নয়। এবং এইটুকু মিটে গেলে হয়তো তাদের স্বপ্ন পূরণের একটা ধাপ এগিয়ে যাবে। তবু তারা লড়াই ছাড়তে রাজি নয়। আমি আবারও বলি, তাদের জীবনের মন্ত্র যে লড়াই লড়াই লড়াই, লড়াই করে বাঁচতে চাই। ফলে তারা লড়াই করে বাঁচবে, কারোর কাছে হাত পেতে বাঁচবে না। দেখো, এখন আমি কবি জয় গোস্বামীর একটা রঙিন ছবি দিলাম। কারণ যখন আমরা পড়তে শুরু করেছিলাম তখন আমরা কবিকে চিনি না, শুধু তাকে কতগুলো শব্দ বন্ধে আমরা জানছিলাম। এখন আমরা পড়ে ফেললাম নুন কবিতা, কবিকে আমরা পড়তে পড়তে চিনে গেলাম, কবির মননের সাথে আমাদের মনন যুক্ত হয়ে গেল, তাই কবি আমাদের কাছে রঙিন হয়ে উঠলেন। এবারে একটু সম্ভাব্য প্রশ্নাবলীতে যাব। এক্ষেত্রে বলার, তোমাদের তো দ্বিতীয় সেমিস্টারে কোনো ছোট প্রশ্ন নেই, এমসিকিউ নেই। বড় প্রশ্ন আসবে, তার সর্বাধিক মান 5 নম্বর। দেখবে দুরকম শব্দ ব্যবহার করা হয়। যদি থাকে কম বেশি 150 শব্দে লেখো, তাহলে 10-5টা শব্দ বেশি হলে কোনো ক্ষতি নেই। কিন্তু অনেক সময় দেখবে লেখা থাকে যে অনধিক 150 শব্দে লেখো, তাহলে কিন্তু 150 শব্দের মধ্যেই লিখতে হবে। এবার আমি কিন্তু তোমাদের কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি, তার মানে এই প্রশ্নগুলোই আসবে এমন নয়। ওই যে আবার বললাম, একদম আপাদ মস্তক কবিতাটা বারবার পাঠ করলে সেখান থেকে যা প্রশ্ন আসবে পেরে যাবে। আমি একটু তোমাদের ফরম্যাট শিখিয়ে দিচ্ছি। নুন কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। নামকরণের একটা ফরম্যাট আছে, একটু জেনে নাও। লিখবে, সাহিত্যের ক্ষেত্রে নামকরণ খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ নামকরণের মধ্য দিয়েই আমরা সাহিত্যের মূল আঙ্গিকে প্রবেশ করি, বা সাহিত্যের মূল বিষয়বস্তুর সাথে আমাদের পরিচিতি ঘটে। বাস্তবে কানা ছেলের নাম পদ্মলোচন চলতেও পারে, কিন্তু সাহিত্যের ক্ষেত্রে একদম সেটা চলবে না। কারণ নামকরণের ব্যর্থতা সাহিত্যিকের ব্যর্থতায় হিসেবেই পরিগণিত হয়। এক্ষেত্রে একটু বলে দিই, দেখো, আমি খুব সচেতনভাবে সাহিত্যিক শব্দটা ব্যবহার করছি। আমি কবি বলছি না, আমি লেখকও বলছি না, গল্পকার প্রাবন্ধিক বলছি না, কবি শব্দটাও বলিনি। এটা তো কবিতা, কবি বলতে পারতাম। তাহলে কেন সাহিত্যিক কথাটা ব্যবহার করলাম? এই কবি, লেখক, প্রাবন্ধিক, নাট্যকার সবাই আসলে সাহিত্যিক। এই যে ফরম্যাটটা তোমাদের বলে দিচ্ছি, এটা সব ক্ষেত্রে খাটবে। তাই সাহিত্যিক শব্দটা ব্যবহার করলে তোমাদের বারবার চেঞ্জ করতে হবে না। তবু যদি কারুর মনে হয় এটা তো কবিতা, আমি কবি কবি করে লিখব, তাহলে অবশ্যই লিখতে পারো। এবং বলবে যে নামকরণ বিষয়গত নামকরণ, চরিত্রগত নামকরণ, আর ব্যঞ্জনাধর্মী নামকরণ বা ভাবগত নামকরণ। আমাদের আলোচ্য বিষয় নুন কবিতার নামকরণের সার্থকতা। এক্ষেত্রে বলে রাখি, আমরা অনেক সময় পরীক্ষার খাতা দেখতে গিয়ে দেখেছি যে প্রথমেই বলে দিচ্ছ তোমরা নামকরণটি সার্থক কিংবা সার্থক না। এটা করবে না। যখন একটা উপপাদ্য তোমরা লেখো, তখন তো পুরো উপপাদ্যটা লিখে শেষে লেখো
প্রুভড বা প্রমাণিত, তাহলে এখানেও আগে আমাকে প্রমাণ করতে হবে। যদি সার্থক হয় কেন সার্থক, যদি সার্থক না হয় কেন সার্থক না, তারপর আমি আমার উপসংহারে আসব। তাহলে আমরা একটু দেখে নিই এটা সার্থক কিনা। এখানে দেখো, কবিতার শুরুই হচ্ছে নুন শব্দ দিয়ে। কারণ কি, মানুষের প্রধান যে চাহিদা জীবনে বেঁচে থাকার, তার প্রধান এবং প্রথম চাহিদা হলো খাদ্য। এবং এই নুন শব্দটি কেন এসছে, এটা খাদ্যের প্রতীক হিসাবে এসছে। কারণ নুনটা খুব জরুরি আমাদের জীবনে। তাই কথাই আছে, নুন ভাত, একটু নুন ভাতের ব্যবস্থা হবে, নুন আনতে পান্তা ফুরোয়। এটা হচ্ছে শ্রমজীবী মানুষের জন্য, তাই তিনি এই নুন শব্দটিকে বেছে নিলেন। এবং কবিতা যত এগিয়েছে তত আমরা দেখেছি বারবার এই নুন শব্দটি ব্যবহৃত হয়েছে, যে আমাদের ঠান্ডা ভাতে, লাস্টে বলেছেন লবণের ব্যবস্থা হোক, তার আগে বলেছেন যে ঠান্ডা ভাতে নুন নেই, একটু নুন হলেই হবে, আর তো আমরা বেশি চাই না। বারবার তিনি নুন শব্দটাকে কি করেছেন, নুন শব্দটার উপর আলোকপাত করেছেন। কেন? নিম্নবিত্ত জীবনের সংগ্রামকে বোঝানোর জন্য। এবং কবিতা শুরু হয়েছে নুনের দাবিতে, কবিতা শেষও হয়েছে লবণের অঙ্গীকারে, যে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। তাহলে এই কবিতাটি আবর্তিত হয়েছে শ্রমজীবী মানুষের সংগ্রাম এবং তাদের ভাতে একটু নুনের দাবিতে। নুন এখানে খাদ্যের প্রতীক হয়ে উঠেছে। তাই এই কবিতায় ব্যঞ্জনাগত দিক থেকে নুন নামকরণটি সম্পূর্ণ সার্থক। আমি একটু দ্বিতীয় প্রশ্নে যাই। নুন কবিতার বক্তব্য সংক্ষেপে নিজের ভাষায় লেখো। তোমাদের যে এতক্ষণ কবিতাটা বুঝিয়েছি, আবার তোমরাও সেটা বারবার পড়বে, দেখবে সেখান থেকে এই উত্তরটা চলে আসবে। এটা আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমে লিখবে যে প্রথমে তো জয় গোস্বামী রচিত নুন কবিতায় আমরা শ্রমজীবী মানুষের ছবি পেয়েছি, জীবন সংগ্রামের ছবি পেয়েছি, যে জীবনানন্দের উক্তিতে যাদের আমরা বলি যে এরা অমূল বিমল কমল এবং ইন্দ্রজিতের দল, ছেঁড়া চটি পায়ে বাজারের পোকা কাটা জিনিসের কেনাকাটা করে। এবং এরা, এই কবিতায় আমরা দেখেছি এদের চাহিদা খুব সামান্য। এরা কষ্টে ধার দেনাতেও হাসি মুখে চলতে পারে, এরা অসুখে ভোগে আবার সেখান থেকে ফিরেও আসে। এরা বাজার করতে পারে না, যখন যেদিন বাজার করে সেদিন মাত্রা ছাড়া বাজার করে। আবার এদের ভিতরেও সুকুমার মনোবৃত্তি আছে, তাই গোলাপ চারা কিনে আনে। আনার পর এদের সেই বিবেচনাও আছে, তারা ভাবে পুঁতবে কোথায় এবং ফুলকি হবেই তাতে। কিন্তু এই যে ফুলকি হবেই তাতে, এটা কিন্তু কোটেশনে রাখবে, সিঙ্গেল কোটেশনে। কিন্তু তারপরে আর তারা সেটা নিয়ে ভাবে না, কারণ জানে বেশি ভাবনার জীবন তাদের হয় না বা মানায়ও না। এবং তারা সেভাবেই এগিয়ে চলে। যখন তারা ভাতে একটু নুন পায় না, তখন রেগে যায়, চিৎকার করে। কিন্তু তাদের সেই রাগকে উচ্চবিত্ত সমাজ খুব একটা পাত্তাও দেয় না। তবু তারা উচ্চবিত্ত সমাজের কাছেই দাবি জানায় তাদের শুকনো ভাতে লবণের। এটি কবিতার বিষয়বস্তু। সবসময় নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। কবিতার লাইন বা চরণ খুব বেশি উদ্ধৃত করার দরকার নেই, যদি করো সেটাকে কোটেশনের মধ্যে রাখবে। সবসময় তোমাদের কাছে উত্তর চাওয়া হয় যে নিজের ভাষায় তুমি কতটা বুঝলে। নুন কবিতায় শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণার যে ছবি পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। তাহলে নুন কবিতাটা তো জয় গোস্বামী বিরচিত নুন কবিতায় আমরা শ্রমজীবী মানুষের জীবন সংগ্রামের তথা জীবন যন্ত্রণার একটি বাস্তব চিত্রায়ন ঘটে যেতে দেখেছি। কবি শুরুই করেছেন তাদের প্রতিদিনের জীবনের যে টানাপোড়েন তাকে দিয়ে। আমরা জয় গোস্বামীর মাসি পিসি কবিতাতেও এই একই শ্রমজীবী মানুষের প্রতিচ্ছবি দেখি। শতবর্ষ আসে শতবর্ষ যায়, চাল তোলো গো মাসি পিসি, লাল গোলা বন গায়। এদের জীবনে শতবর্ষ খুব একটা জরুরি নয়, কারণ তাদের লড়াইটা আর রুজির লড়াই।
তাই প্রতিদিন তাদের লড়াই। এবং সেই তারা কি করছে, প্রত্যেক দিন সকালে উঠছে, কাজের সন্ধানে বেরোচ্ছে, হাক্লান্ত হয়ে ফিরছে, কখনো খাবার জুটছে, কখনো জুটছে না, ধার দেনা করে তারা জীবনটাকে শুধু টেনে নিয়ে যাচ্ছে। তারা টিকে আছে, তারা বেঁচে আছে কি না সে খোঁজ কিন্তু উচ্চবিত্ত সমাজ নেয় না কখনো। এই টিকে থাকার লড়াই করতে করতেই তারা একদিন বেঁচে যায়, এবং তাদের দাবিটা কিন্তু বাঁচার। তাই তারা যন্ত্রণা পায়, অসুস্থ হয়, কষ্ট পায়, চিৎকার করে, কিন্তু কখনো তারা পিছিয়ে আসে না। এবং তারা কখনো অনুযোগ করে না, কোনো অভিযোগ করে না। তাদের চাহিদা অনেক না, তাদের চাহিদা খুব সামান্য, একটু নুন ভাতের চাহিদা। এবং এই শ্রমজীবী মানুষরা জানে তাদের লড়াই কোনোদিন থামবে না কোনো বুকে। তাই কেন প্রশ্নটা কোনোদিন তারা করে না, কারণ জানে এই কেনর কোনো উত্তর নেই। কেন তার এমন অবস্থা, এর কোনো উত্তর নেই। তাই কবিও কিন্তু তার কবিতায় কোথাও কেন প্রশ্নটিকে তোলেননি। তিনি শ্রমজীবী মানুষের জীবন যুদ্ধের একটা সুচারু ছবি শুধু তুলে ধরেছেন সমাজের কাছে। এবং প্রত্যেক মুহূর্তে যারা বাধা পাচ্ছে, কিন্তু তারা জয়ী। প্রত্যেক মুহূর্তে তারা বাধাকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাদের লড়াইকে তারা শ্রদ্ধা করছে। কখনো তারা বিধির উপর দায় চাপিয়ে দিচ্ছে না যে হায় আমার কেন এমন হলো। তারা জানে এই লড়াই করেই তাদের এগোতে হবে। এবং এই শ্রমজীবী মানুষরা তাদের আশা আকাঙ্ক্ষা ভালোবাসা মনের সুকুমার বৃত্তি সব নিয়েই জীবন পথে লড়াইয়ে নেমেছে এবং লড়াই করছে, এবং তারা তাদের দাবিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। সিঙ্গেল কোটেশনে লিখবে, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এভাবেই কবি তার আলোচ্য কবিতায় শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণাকে বাস্তবের সাথে চিত্রায়িত করেছেন, যা আমাদের চিত্তপটে নাড়া দিয়ে যায়। 4 নম্বর প্রশ্ন, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। কোন অবস্থায় বক্তা গোলাপ চারা কিনে আনেন? এই প্রশ্নটা বুঝতেই পারছো, ভাগ থাকবে 2+3। তাহলে বলতে হবে যে প্রত্যেক বাড়ি কিন্তু বলবে যে জয় গোস্বামী বিরচিত নুন কবিতা বা জয় গোস্বামীর লেখা। যদি বিরচিত শব্দটি ব্যবহার করতে গিয়ে বানান নিয়ে সংশয় হয়, তাহলে খুব সহজভাবে লিখবে জয় গোস্বামীর লেখা। আমরা তোমাদের কাছে ওটাই চাই, ওই মানে সহজভাবে লেখো, খুব কঠিন শব্দের প্রয়োগ না করলেও চলবে। তাহলে আমি এটাতে তাই সহজ করে বলি, জয় গোস্বামীর লেখা নুন কবিতাতে, নুন কবিতা থেকে এই চরণটি উদ্ধৃত করা হয়েছে। বা খুব সহজভাবে লেখো যে এই চরণটি নেওয়া হয়েছে, 1 নম্বর পাবে। আরেকটু বলে দিই, এই ক্ষেত্রে শুধু নম্বর পাওয়ার দিকে তাকিয়ে পড়ো না, এত সুন্দর কবিতা একটু ভালোবেসে পড়ো। হ্যাঁ, তাহলে দেখবে আরো ভালোভাবে উত্তর লিখতে সুবিধা হবে। যে নেওয়া হয়েছে, এখানে কবি বলেছেন তারা বাজার করার সুযোগ রোজ পায় না, কিন্তু যেদিন পায় মাত্রা ছাড়া বাজার করে, এবং সেদিন তারা তাদের মনের সুকুমার বৃত্তিকে একটু ডানা মেলে উঠতে দেয়, তাই গোলাপ চারা কিনে আনেন। পরের প্রশ্ন, তার এমন আচরণের কারণ ব্যাখ্যা করো। তাহলে আমরা বলবো যে তাদের এমন আচরণের কারণ হলো, কারণ তারা তো জীবনে কিছু পায় না, বা তাদের হাতে কেউ কিছু তুলেও দেয় না উপহার স্বরূপ। কিন্তু মানুষ তো আসলে মানুষ, তার মধ্যে মানবিকতা, তার মধ্যে ভালোবাসা, তার মধ্যে সুকুমার বৃত্তি, সৌন্দর্য, শিল্পবোধ সবই থাকবে। হয়তো তাদের দুর্দশার চাপে, তাদের অর্থহীনতার কারণে তারা এই সুকুমার বৃত্তি বা শিল্পিত বোধের প্রকাশ ঘটাতে পারে না, কিন্তু তাই বলে নান্দনিকতা তো তাদের জীবন থেকে চলে যায় না। সেই জন্যে তারা গোলাপ চারাটা কিনেই ফেলে। একদিন না হয় তার একটু নিজেকে মনে হলো সে অন্যের থেকে একটু আলাদা, তাই সে গোলাপ চারাটাকে কিনে আনে বাড়িতে। তার আগু পিছু সে ভাবে না,
কোথায় পুঁতবে, তাতে ফুল হবে কিনা, সব সময় মানুষ এত ভেবে কাজ করতে পারে না, হয়তো তার হৃদয় সেটা সব সময় চায়ও না, তাই তারা গোলাপ চারা কিনে আনে। এর মধ্যে তার মনের প্রশান্তি এবং সুকুমার বৃত্তি ও নান্দনিক রূপের প্রকাশ ঘটেছে। তাছাড়া ধরো এখান থেকে লাইন তুলেও নানান প্রশ্ন আসতে পারে, যেমন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, এই দাবি কাদের কাছে করেছে এরা, তাহলে সমাজের উচ্চবিত্ত শ্রেণীর কাছে, এবং এই দাবি করার যৌক্তিকতা কি। তাহলে এতক্ষণ যেগুলো বলেছি, যে যে শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণা, ওখান থেকেই উত্তরটা চলে আসবে। আমার মনে হয় যে আমি তোমাদের যে কবিতাটি পাঠদান করলাম, নিশ্চয়ই তোমরা সকলে সেটা বুঝতে পেরেছো, এবং তোমরা এটাকে আরও পড়বে, বারবার পড়বে। আমি বারবার বলছি, কোনো জিনিস বোঝার বা ভালো নম্বর পাওয়ার চাবিকাঠি বিষয়বস্তুকে আপাদমস্তক পড়ে ফেলা একাধিকবার, তাহলে সব উত্তর খুব সহজ সরলভাবে তোমাদের কাছে ধরা দেবে। সব সময় উত্তর নিজস্ব ভাষায় লিখবে, উত্তরের মধ্যে মূল বিষয়বস্তু থাকবে, এবং কবি ধর্মর আলোকপাত যেন সেখানে ঘটে সেটাও দেখবে, এবং সহজ স্বচ্ছন্দে, ঠিক যেমন করে আমরা নুন কবিতায় পড়লাম যে সহজ স্বচ্ছন্দে এরা জীবনটা কাটিয়ে দেয়, ঠিক তেমন করেই আমাদের উত্তরও লিখে ফেলতে হবে। আশা করি সবাই ভালো থাকবে, সবাই ভালো করবে। ধন্যবাদ।